আচ্ছা, ক্লাস 11 এর একটা ভাইটাল চ্যাপ্টার হচ্ছে বায়োমলিকিউলস, যেটা নিটে প্রতিবারই কোশ্চেন আসে এই বায়োমলিকিউলস থেকে। তাহলে আমরা বায়োমলিকিউলস আজ পড়তে যাচ্ছি। এই বায়োমলিকিউলস প্রত্যেকের কাছে কি একটু কঠিন মনে হয়, ঠিক আছে? এবার এই বায়োমলিকিউলসটা আমরা পড়ছি কটা পার্টে, ঠিক আছে? কটা ভিডিও আসবে পার্ট পার্ট করে, বায়োমলিকিউলস কমপ্লিট করব। এবং শেষে তোমরা কমেন্ট করবে যে বায়োমলিকিউলস তোমাদের কাছে কতটা কঠিন লেগেছে, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে বায়োমলিকিউলস সম্পর্কে আজ শুরু করি। বায়োমলিকিউলস সম্পর্কে পড়তে গেলে আমাকে পড়তে হবে যে বায়োমলিকিউলস, বায়ো মানে কি একটা জীবজ ব্যাপার আসছে, আর মলিকিউলস মানে মলিকিউলস। তাহলে আমরা জীবদেহে যেসব মলিকিউলস পাবো সেগুলো সম্পর্কেই পড়বো, এবং বায়োমলিকিউলস চ্যাপ্টারটা সেই অনুযায়ী তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে বায়োমলিকিউলস পড়তে গেলে আগে সংজ্ঞাটা দেখে নিই যে বায়োমলিকিউলস কাকে বলে। তাহলে বায়োমলিকিউলস কাকে বলে একটু সংজ্ঞাটা দেখে নিই। বায়োমলিকিউলস মানে কি? অল দ্য কার্বন কন্টেনিং কম্পাউন্ড, কি? all the carbon containing compound all the carbon containing compound present in a living system। তাকে কি বলছি আমরা? বায়োমলিকুলস systems is called বায়োমলিকুলস। লিভিং সিস্টেমে যে ধরনের কার্বন কন্টেনিং কম্পাউন্ড অবস্থিত মানে রয়েছে তাকে আমরা বলছি বায়োমলিকুলস, ঠিক আছে? তাহলে অল দ্য কার্বন কন্টেনিং কম্পাউন্ড প্রেজেন্ট ইন লিভিং সিস্টেম ইজ কল্ড বায়োমলিকুলস। বায়োমলিকুলস পড়তে গেলে যে আমাদের টিস্যু কিংবা সেলে কি ধরনের কম্পাউন্ড রয়েছে তা আমরা দেখব। জেনারেলি আমাদের হিউম্যান বডিতে, আমাদের কি হিউম্যান বডিতে যেমন অর্গানিক কম্পাউন্ডও রয়েছে, তেমন ইনঅর্গানিক কম্পাউন্ড অবশ্যই রয়েছে। শুধু যে অর্গানিক কম্পাউন্ড দিয়ে গঠিত তেমনটা তো নয়। যেমন রয়েছে ইনঅর্গানিক কম্পাউন্ড, তেমন অর্গানিক কম্পাউন্ড। তাহলে কি, যেমন অর্গানিক কম্পাউন্ড রয়েছে, যেমন অর্গানিক কম্পাউন্ড রয়েছে, তেমন ইনঅর্গানিকও রয়েছে, ইনঅর্গানিকও কিছু পদার্থ রয়েছে। তাহলে জেনারেলি আমরা অর্গানিক সম্পর্কে কি জানি, যে অর্গানিক কম্পাউন্ড মানে অবশ্যই কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন থাকবে, তাই তো? এই তিনটা জিনিস অবশ্যই থাকবে অর্গানিক হতে গেলে। আর ইনঅর্গানিক মানে যেমন উদাহরণ দিলাম, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনঅর্গানিক। তাহলে হিউম্যান বডি যেমন অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি, তেমন ইনঅর্গানিক কম্পাউন্ড দিয়েও তৈরি। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সেল বা টিস্যুতে কি কি অর্গানিক এবং কি কি ইনঅর্গানিক পদার্থ উপস্থিত রয়েছে, তার প্রমাণটা কিভাবে পাবো, ঠিক আছে? সেই প্রমাণ পাওয়ার জন্য যে অর্গানিক কম্পাউন্ড রয়েছে এবং ইনঅর্গানিক কম্পাউন্ড রয়েছে তার উপস্থিতি প্রমাণের জন্য আমরা দুটো টেস্ট করব, যেটা এনসিইআরটিতে রয়েছে। একটা হচ্ছে টিস্যু অ্যানালাইসিস, আর একটা রয়েছে অ্যাস অ্যানালাইসিস। অবশ্যই বুঝতে পারছো যে টিস্যু অ্যানালাইসিস কখন করবো, যখন অর্গানিক কম্পাউন্ড রয়েছে তা প্রমাণের জন্য। আর ইনঅর্গানিক কম্পাউন্ড যে রয়েছে তার উপস্থিতি প্রমাণের জন্য অবশ্যই আমরা অ্যাস অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা টিস্যু অ্যানালাইসিস সম্পর্কে দেখি। যে টিস্যু অ্যানালাইসিস সম্পর্কে আমরা পড়ি যে টিস্যু অ্যানালাইসিসটা কি, তাই তো? তাহলে ফার্স্ট আমরা কি পড়বো, যে টিস্যু অ্যানালাইসিস। ফার্স্ট আমরা পড়বো টিস্যু অ্যানালাইসিস, ঠিক আছে? টিস্যু অ্যানালাইসিস। আচ্ছা, আরেকটা কি পড়বো আমরা, আরেকটা পড়বো আমরা অ্যাস অ্যানালাইসিস। দুটো দুটো পড়বো। একটা হচ্ছে অ্যাস অ্যানালাইসিস, ঠিক আছে? অ্যাস অ্যানালাইসিস। তাহলে আমরা একটা পড়বো টিস্যু অ্যানালাইসিস, আর একটা পড়বো অ্যাস অ্যানালাইসিস। তাহলে চলো দেখি আমরা টিস্যু অ্যানালাইসিস কি রকম করবো আর অ্যাস অ্যানালাইসিস কি রকম করবো, হ্যাঁ? তাহলে টিস্যু অ্যানালাইসিস করতে গেলে অবশ্যই একটা টিস্যু, লিভিং টিস্যু দরকার। কি দরকার? একটা লিভিং টিস্যু দরকার, একটা লিভিং টিস্যু দরকার, একটা লিভিং টিস্যু দরকার। এছাড়া ওই লিভিং টিস্যুটার মধ্যে যে বায়োমলিকুলস রয়েছে তা প্রমাণের জন্য অবশ্যই সেটাকে গুঁড়ো গুঁড়ো করতে হবে, থেতলে দিতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করি, যখন কোনো জিনিসকে বাটি মিক্সার গ্রাইন্ডার মেশিনে, তখন কি করি, সেই জিনিসটা দিই এবং তাতে কিছু পরিমাণ জল মেশাই। এখানে জল মেশানো চলবে না, এখানে কি লিভিং টিস্যুর সাথে একটা জিনিস দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। কি? ট্রাইক্লোরো ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে। কি জন্য? সেখানে জল দিই যাতে কি মশলাটা না লেগে যায় মিক্সার গ্রাইন্ডারে।
এখানে কি, এখানে এই লিভিং টিস্যুর সাথে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি যাতে কি হয়, লাইসিস অফ সেল, সেলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে বিদীর্ণ হয়ে যায়। কি করা হয়, লাইসিস অফ সেল। আচ্ছা, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের সংকেত তো লিখে দিই, ট্রাইক্লোরোঅ্যাসিড লিখেছি। আমরা কি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি জানি, CH3COOH। তাহলে এখানে শুধু CH3 তিনটা এইচ এর বদলে কি ঢুকবে, তিনটা ক্লোরিন ঢুকবে, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড কি হলো, CH3COOH। তাহলে CH3COOH এবং এই যে CH3, এই CH3 তিনটা সেল ঢুকবে এইচ এর বদলে, ঠিক আছে। এটা হচ্ছে কি, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, তাহলে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড কি করা হয়, বেসিক্যালি দেওয়া হয় মূলত লাইসিস অফ সেল। কিসের জন্য এটা দেওয়া হয়, লাইসিস অফ সেল, সেলের বিদীর্ণ যাতে হয়ে যায়, ছোট ছোট টুকরে হয়ে যায়, যার জন্য এটা দেওয়া হয় লাইসিস অফ সেল, এই জন্য ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। এটা টিস্যু অ্যানালাইসিস করার জন্য তাহলে লিভিং টিস্যু দরকার, একটা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দরকার, যাতে সেলগুলো ছোট ছোট হয়ে যায়। তাহলে এই ছোট ছোট হওয়ার জন্য তাহলে দিলাম, দেওয়ার পর কি উৎপন্ন হলো, তাহলে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিলাম, ছোট ছোট তাহলে কি থেঁতলা হয়ে যাবে। এই থেঁতলা হওয়ার পর একটা জিনিস তৈরি হয়, অবশ্যই তোমরা জানো, যেটা কি, সেটাকে কি একটা চাটনির মতো দেখতে, যেটাকে যেটা উৎপন্ন হয় সেটাকে বলছি আমরা থিক স্লারি। কি উৎপন্ন হয়, এটাকে বলছি থিক স্লারি, ঠিক আছে। চাটনির না, একটু থকথকে পদার্থ উৎপন্ন হচ্ছে এই লিভিং টিস্যু ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডে দেওয়ার পর, গ্রাইন্ডিং করার পর একটা থিক স্লারি উৎপন্ন হচ্ছে। এবার আমরা এই থিক স্লারিটাকে একটা ফিল্টার করব, একটা পাত্রে ফিল্টার করব, ঠিক আছে। তাহলে এই থিক স্লারিটাকে একটা ফিল্টার করার জন্য অবশ্যই একটা পাত্র লাগবে। সাপোজ এই পাত্রটা, তাহলে এই একটা পাত্র লাগবে, এবং এই পাত্রে এই স্লারিটা ফিল্টার করার জন্য একটা ফিল্টার পেপার লাগবে, তাই তো। একটা ফিল্টার পেপার লাগছে, এটাকে ফিল্টার করার জন্য একটা ফিল্টার পেপার, সাপোজ এরকম একটা ফিল্টার পেপার লাগছে, যেটার দেওয়া হলো। এবং এতে কি হয়, থিক স্লারি দেওয়া হলো। তাহলে এটাতে যখন থিক স্লারি দেওয়া হবে, উপরে কি বড় বড় পদার্থগুলো রয়ে যাবে, এবং ছেঁকে আর ছাঁকা হয়ে কি নিচে ছোট ছোট পদার্থগুলো চলে আসবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে উপরে কিছু পরিমাণ বড় বড় পদার্থগুলো থেকে যাবে, আর নিচে কি চলে আসবে, নিচে যেটা ফিল্ট্রেট পদার্থ, সেই পদার্থগুলো চলে আসবে নিচে, নিচে এরকম এসে জমে যাবে, তাই তো। তা যখন আমি ছাঁকবো বা ফিল্টার করব, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এখান থেকে দুটো পদার্থ আলাদা আলাদা হয়ে গেল। যখন থিক স্লারিটাকে আমরা ফিল্টার করব, তখন এই দুটো পদার্থ, একটা উপরে যেটা বড় বড় পদার্থগুলো জমে যাবে, এবং নিচে কি ছেঁকে আর ছাঁকা হয়ে ফিল্ট্রেট পদার্থগুলো জমে যাবে। আর এবং এই যে ফিল্টারটা, এই ফিল্টারটার নাম কি, এই ফিল্টারটার নাম হচ্ছে মসলিন ক্লথ। কি, এই ফিল্টারটার একটা নাম আছে, যেটা হচ্ছে, এই ফিল্টারটার নাম কি দেবো, এই ফিল্টারটার নাম হচ্ছে মসলিন ক্লথ বা কটন, যে কোনো নিতে পারো, মুসলিন বা চিজ ক্লথ। এটাকে মুসলিন ক্লথ, মুসলিন ক্লথ, এটার নাম হচ্ছে মুসলিন ক্লথ। আচ্ছা, তাহলে এবার আমরা দেখলাম দুটো পদার্থ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কি কি, একটা উপরে যেটা জমে গেছে, এই যেটা, এই যে এই পদার্থগুলো জমে গেছে, এগুলো কি উপরে আছে, মানে রিটেন্টেড পদার্থ, এগুলো কি বলবো, রিটেন্টেড পদার্থ, রিটেন্টেড ফ্র্যাকশন। আচ্ছা, আর এইটা যে জমে গেছে, এই নিচে যেটা ফিল্ট্রেট হয়ে আসছে, এইটা নাম অবশ্যই হবে ফিল্ট্রেট ফ্র্যাকশন, ফিল্ট্রেট ফ্র্যাকশন, ফিল্ট্রেট ফ্র্যাকশন। তাহলে দুটো পদার্থ ভাগ হয়ে গেলে, একটা হচ্ছে রিটেন্টেড ফ্র্যাকশন, একটা হচ্ছে ফিল্ট্রেট ফ্র্যাকশন। আচ্ছা, এই রিটেন্টেড ফ্র্যাকশনের যে আর যে নামগুলো, যেগুলো আমরা যে নামে চিনি তাহলে সেগুলো কি, এই রিটেন্টেড ফ্র্যাকশনের আরেক নাম, যেগুলো কি রিটেন্টেড ফ্র্যাকশন, এই রিটেন্টেড ফ্র্যাকশন গুলো অবশ্যই অ্যাসিড ইনসলিবল। কি, অ্যাসিড ইনসলিবল, অ্যাসিড ইনসলিবল। এবং এইগুলো কি, এই যে ফিল্ট্রেট পদার্থগুলো, এগুলো হচ্ছে অ্যাসিড সলিবল, অবভিয়াসলি অ্যাসিড সলিউবল। আচ্ছা, আর এই যে অ্যাসিড সলিউবল, অ্যাসিড ইনসলিউবল, এখান থেকে আমাদের দুটো ভাগে আমাদের বায়োমলিকুলস ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস, যেগুলো উপরে বড় বড় গুলো থেকে গেছে, এটা কি, এটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস, বায়ো ম্যাক্রোমলিকুলস। আর এটা কি, এটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস, ছোট বলেই অবশ্যই ফিল্ট্রেট হয়ে গেছে, বায়ো মাইক্রোমলিকুলস।
ঠিক আছে, বায়ো মাইক্রোমলিকুলস। তাহলে এখান থেকেই আমাদের ভাগ হয়ে যাচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস আর বায়ো মাইক্রোমলিকুলস। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে টিস্যু অ্যানালাইসিস, যাতে বুঝবো যে টিস্যুতে অর্গানিক কম্পাউন্ড গুলো রয়েছে। আচ্ছা, এবার অ্যাস অ্যানালাইসিস সম্পর্কে দেখি। তাহলে অ্যাস অ্যানালাইসিস সম্পর্কে দেখতে গেলে অবশ্যই একই রকম আমাদের লিভিং টিস্যু দরকার। কি দরকার? লিভিং টিস্যু। লিভিং টিস্যু দরকার। আর কি দরকার? এখানে লিভিং টিস্যু ছাড়াও আর কি দরকার? এখানে লিভিং টিস্যু ছাড়া আর তেমন কিছু দরকার নেই। এই লিভিং টিস্যুটাকে আমরা কি করব? এভাপোরেট করব। কি করব? এভাপোরেট করব। এই লিভিং টিস্যুটাকে কি করব? এভাপোরেট বা বাষ্পীভবন করব। এভাপোরেট করব। ঠিক আছে, এভাপোরেট করব এই লিভিং টিস্যুটাকে। তাহলে এই লিভিং টিস্যুটাকে যখনই আমরা এভাপোরেট করতে যাচ্ছি, এই লিভিং টিস্যুটা থেকে কি উৎপন্ন হচ্ছে? এই লিভিং টিস্যুটা থেকে উৎপন্ন হচ্ছে ড্রাই টিস্যু, যেহেতু এভাপোরেট করছি। উৎপন্ন হচ্ছে ড্রাই টিস্যু। তাহলে লিভিং টিস্যুটা থেকে কি উৎপন্ন হচ্ছে? ড্রাই টিস্যু। এবং লিভিং টিস্যু যখন ছিল, এটা কি অবশ্যই ড্রাই ওয়েট ছিল। ড্রাই ওয়েট। আর যখন আমরা এভাপোরেট করে দিচ্ছি, এটা কি? সরি, এটা হচ্ছে ওয়েট ওয়েট। এটা কি? এটা হচ্ছে ওয়েট ওয়েট। যেহেতু লিভিং, এটা কি? ওয়েট ওয়েট। ওয়েট ওয়েট। আর এটা কি? এটা যেহেতু ড্রাই টিস্যু, অবশ্যই ড্রাই ওয়েট। ড্রাই ওয়েট। এবার এই ড্রাই টিস্যুটাকে আমরা কি করব? এই ড্রাই টিস্যুটাকে আবার কি করব? বার্ন, মানে পুড়িয়ে দেবো একদম। ঠিক আছে, কি করব? বার্ন, পুড়িয়ে দেবো। তাহলে যখনই আমরা এই ড্রাই টিস্যুটাকে পুড়িয়ে দিচ্ছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এই ড্রাই টিস্যুটাকে পোড়ানোর সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে অ্যাশ। আর কোনো টিস্যুকে যখন আমরা বার্ন বা পুড়িয়ে দিই, তাহলে পুড়িয়ে দেওয়া মানে কি? এর থেকে কি কি উবে যাচ্ছে? এর থেকে এক নম্বর রয়েছে যে কার্বন ডাই অক্সাইড, তা উবে যাচ্ছে। আর কি উবেছে? আর হচ্ছে যে জলে যে পরিমাণ জলটা থেকে গেছে, বাকি জল, সেটাও উবে গেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড উবে গেল, জল উবে গেল, বাকি কি পড়ে থাকলো? অ্যাশ পড়ে থাকলো। অ্যাশ মানে কি? ইনঅর্গানিকটাই পড়ে থাকলো। এটা কি? ইনঅর্গানিক। ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোই পড়ে থেকে গেল অ্যাসে। ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোই পড়ে থেকে গেল অ্যাসে। ইনঅর্গানিক মানে অবশ্যই যে বলেছিলাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোই থেকে গেল। ইটিসি। ঠিক আছে, এগুলোই ইনঅর্গানিক কম্পাউন্ড হলে অ্যাস হিসাবে থেকে গেল। তাহলে আমরা টিস্যু অ্যানালাইসিস পড়লাম, অ্যাস অ্যানালাইসিস পড়লাম। তাহলে অ্যাস অ্যানালাইসিস এবং টিস্যু অ্যানালাইসিসের মাধ্যমে কি কি প্রেজেন্স তা বোঝা গেল। টিস্যু অ্যানালাইসিসে কি অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্স আছে তা বোঝা গেল। এবং অ্যাস অ্যানালাইসিস যে ইনঅর্গানিক কম্পাউন্ড রয়েছে টিস্যুতে তা বোঝা গেল। তাহলে আমরা বা মলিকিউলস এই দুটো টেস্টের মাধ্যমে বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা বায়োমলিকুলস এর ভাগগুলো সম্পর্কে একটু দেখবো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে আমরা বায়োমলিকুলস কয় প্রকার তা দেখি। আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ বায়োমলিকুলস, যে বায়োমলিকুলস কয় প্রকার। তাহলে বায়োমলিকুলস এর ভাগ পড়তে গেলে আমরা দেখেছি আগের স্লাইডে যে বায়োমলিকিউলস দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে অ্যাসিড সলিবল, যেটা হচ্ছে বায়ো মাইক্রোমলিকিউলস। একটা হচ্ছে অ্যাসিড ইনসলিবল বা ম্যাক্রোমলিকিউলস। তাহলে আমরা দুটো ভাগ ভাগ করে নিই যে বায়োমলিকিউলস গুলো কয় প্রকার, সেটা দুটো ভাগ ভাগ করি। তাহলে ফার্স্ট হচ্ছে কি? ফার্স্ট যেটা বললাম যে মাইক্রোমলিকিউলস। কি? মাইক্রোমলিকিউলস বা শুধু মাইক্রোমলিকিউলস? একটা রয়েছে মাইক্রোমলিকিউলস, আরেকটা কি? আরেকটা রয়েছে ম্যাক্রোমলিকিউলস। একটা রয়েছে ম্যাক্রোমলিকিউলস। ঠিক আছে, তাহলে মাইক্রোমলিকিউলস আর ম্যাক্রোমলিকিউলস। তাহলে আমরা পড়েছি যে মাইক্রোমলিকিউলস এর ফিচার্স গুলো কি কি? অবশ্যই এটা অ্যাসিড ইনসলিবল হবে, সরি, এটা অ্যাসিড সলিবল হচ্ছে। বায়ো যেটা মাইক্রো, কি অ্যাসিড সলিবল, অ্যাসিড সলিবল। আর এটা কি? এটা হচ্ছে অ্যাসিড ইনসলিবল, অ্যাসিড ইনসলিবল। তাই তো, অ্যাসিড ইনসলিবল। আচ্ছা, মাইক্রোমলিকুলস এর আর কি কি ফিচার্স রয়েছে? মাইক্রোমলিকুলস এর আর ফিচার্স হচ্ছে এগুলো ভাগ করা আছে মূলত এদের ওজনের উপর, মানে কতটা কে ছোট কতটা বড় তার উপর। তাহলে মাইক্রোমলিকুলস অবশ্যই ছোট, এবং এদের ওজন প্রায় 800 ডাল্টনের কম। কত? এদের ওজন হচ্ছে 800 ডাল্টন। 800 ডাল্টনের কম হবে। ঠিক আছে, 800 ডাল্টন বা ডিএ লিখে। ঠিক আছে, 800 ডাল্টনের কম এদের ওজন। আচ্ছা, এদের ওজন হচ্ছে, ম্যাক্রোমলিকুলসের ওজন হচ্ছে প্রায় 10,000 ডাল্টনের বেশি। ঠিক আছে, 10,000 ডাল্টনের বেশি। 10,000 ডাল্টনের বেশি হচ্ছে ম্যাক্রোমলিকুলস।
তাহলে এদের ফিচার্স গুলো বোঝা গেছে যেগুলো অ্যাসিড সলিবল মাইক্রোমলিকিউলস এবং এদের ওজন 800 ডাল্টনের কম এবং ম্যাক্রোমলিকিউলসের ওজন 10,000 ডাল্টনের বেশি এবং এরা অ্যাসিড ইনসলিবল। তাহলে এবার উদাহরণগুলো দেখি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে মাইক্রোমলিকিউলসের আন্ডারে কি কি আছে আর ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে কি কি আছে। তাহলে মাইক্রোমলিকিউলস আন্ডারে কি কি আছে, অবশ্যই মাইক্রোমলিকিউলসের আন্ডারে কি কি থাকবে, যেগুলো কি ছোট ছোট জিনিস, মানে কি একটা রয়েছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড এছাড়াও কি রয়েছে, এছাড়াও কি মনোস্যাকারাইড ছাড়াও আর কি কি রয়েছে, আর রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যেগুলো ছোট ছোট ইউনিট। এই ছোট ছোট ইউনিটগুলো দিয়েই জুড়েই তৈরি হয় ম্যাক্রোমলিকিউলস, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড আর কি রয়েছে, এছাড়াও রয়েছে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আর কি রয়েছে, আর রয়েছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে মাইক্রোমলিকিউলসের এগুলো হচ্ছে উদাহরণ, এছাড়া আরো নানা রকম উদাহরণ আছে, নাইট্রোজেন বেস নানা রকম। আর ম্যাক্রোমো যেটা আমাদেরকে জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকিউলস। ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে কে কে আছে তাহলে, ফার্স্ট আছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, বা পলিস্যাকারাইড, ঠিক আছে। ফার্স্ট আছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। সেকেন্ড কি আছে, কার্বোহাইড্রেট প্রোটিন, প্রোটিন। তারপরে কি আছে, লিপিড বা ফ্যাট, লিপিড আর কি ফ্যাট, লিপিড আর ফ্যাট। আর লাস্ট কি আছে আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড। এগুলো হচ্ছে ম্যাক্রোমলিকিউলস আন্ডারে পড়ে, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, যেটা পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে এই লিপিড বা ফ্যাট সম্পর্কে। আমি এটাকে একটু স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই লিপিডে কেন স্টার দিলাম, এটা একটু ব্যতিক্রম। কিটা ব্যতিক্রম, একটু ব্যতিক্রমটা দেখে নিই। তাহলে আমরা কি সম্পর্কে বললাম যে লিপিড, লিপিড সম্পর্কে একটু ব্যতিক্রমটা কি একটু দেখে নিই। তাহলে লিপিড সম্পর্কে কি একটু ব্যতিক্রম দেখে নিই। তাহলে লিপিডটা এখানে লিখি, লিপিড বা ফ্যাট। লিপিড, লিপিডের ওজন প্রায় 800 ডাল্টনের কম, 800 ডাল্টনের কম ওজন, ঠিক আছে। এই যে লিপিডের ওজন প্রায় 800 ডাল্টনেরও কম, তাহলে অবশ্যই এটা মাইক্রোমলিকিউলসে থাকার কথা। তাহলে কেন ম্যাক্রোমলিকিউলস এলো, এই যেহেতু এর 800 ডাল্টনের কম, আমরা কি জানি যে মাইক্রোমলিকিউলে 800 ডাল্টনের কম ওজন, কিন্তু এটা তো 800 ডাল্টনের কম, তাহলে লিপিড কেন ম্যাক্রোমলিকিউলস এলো, তাই না, একটা কোশ্চেন আসে। এগুলো, এটা হচ্ছে লিপিড হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেপশন। এটার ওজন হচ্ছে 800 ডাল্টনের কম এবং, এবং কি এই লিপিড, এই লিপিড কি তৈরি করে, কেন ম্যাক্রোমলিকিউলসে তৈরি করেছে, এটা কি করে ফর্ম, এটা কি তৈরি করে যার জন্য এর ম্যাক্রোমলিকিউলসে রাখা আছে, এটা হচ্ছে ফর্ম অ্যাগ্রিগেটস তৈরি করে। কি করে, অনেকগুলো লিপিড কি করে যুক্ত হয়ে অ্যাগ্রিগেটস তৈরি করে, তাই এদিকে মাইক্রোমলিকিউলস ম্যাক্রোমলিকিউলসে রাখা হয়েছে, উৎপন্ন করে অ্যাগ্রিগেটস, এগুলি অ্যাগ্রিগেটস তৈরি করে, যার জন্য একে ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে রাখা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে মাইক্রোমলিকিউলস আর ম্যাক্রোমলিকিউলস, তাহলে মাইক্রোমলিকিউলস গুলো ক্ষুদ্র ইউনিট, আর ম্যাক্রোমলিকিউলস গুলো কি অনেকগুলো মাইক্রোমলিকিউলস জুড়ে 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 একটা বড় চেন সৃষ্টি হয়েছে, যেটাকে ম্যাক্রোমলিকিউলস বলছি। তাহলে এই ম্যাক্রোমলিকিউলস হতে গেলে অবশ্যই এটাকে কি হতে হবে, পলিমার হতে হবে। আর এটা কি নন পলিমার, কারণ পলিমারের এগুলি ইউনিট, মানে এগুলো হচ্ছে কি মনোমার হতে হবে। তাহলে আমি দেখে নিই একটু যে কিগুলো জুড়ে জুড়ে ম্যাক্রো, যে মাইক্রো মলিকিউল, ধরো সাপোজ মাইক্রো মলিকিউলসের একটা ইউনিট, আচ্ছা, এটা একটা ইউনিট, ছোট ছোট ইউনিট, এটা একটা ইউনিট, সবই এগুলো মাইক্রো মলিকিউলসের এক একটা ইউনিট। আচ্ছা, তাহলে এই মাইক্রো মলিকিউলসের এক একটা ইউনিট জুড়ে কি তৈরি হচ্ছে, পুরো এই যে একটা চেন তৈরি হচ্ছে, তাই না, এই একটা চেন। এগুলো কি মাইক্রো মলিকিউলস গুলো একটা একটা বন্ড জুড়ে তৈরি হয়েছে বড় একটা চেন। এই চেনটাকে কি বলছি, এই পুরো জিনিসটাকে বলছি আমরা ম্যাক্রোমলিকিউলস, কিন্তু প্রত্যেকটা ইউনিট, এই যে ছোট ছোট ইউনিট, এগুলো হচ্ছে মাইক্রোমলিকিউলসের এক একটা ইউনিট। তাহলে এই এই পুরো জিনিসটাকে একটা কি পলিমার চেন হিসাবে সৃষ্টি হচ্ছে এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো মনোমার। তাহলে এই পলিমার, তাহলে ম্যাক্রোমলিকিউলস কি অবশ্যই, তাহলে এটা একটা পলিমার, তাই তো। তাহলে ম্যাক্রোমলিকিউলসটা কি অবশ্যই এটা একটা পলিমার, তাহলে ম্যাক্রোমলিকিউলস কি অবশ্যই এটা একটা পলিমার, পলিমার। আর মাইক্রোমলিকিউলস কি, এগুলো হচ্ছে নন পলিমার, পলিমার নয়, এগুলো হচ্ছে মনোমার হিসাবে কাজ করে, ঠিক আছে, নন পলিমার, নন পলিমার। আচ্ছা,
তাহলে এই যে পলিমার, আর আমরা লিপিডে ব্যতিক্রম হিসাবে এটা দিয়েছি, তাহলে লিপিড বা ফ্যাট কি এর ওজন 800 ডাল্টনের কম, অথচ এটা ম্যাক্রোমলিকিউলস। এবং কি এটা কেন ম্যাক্রোমলিকিউলস এর আন্ডারে রাখা হয়েছে? কারণ এটা অ্যাগ্রিগেট সৃষ্টি করে, মানে কি ছোট ছোট লিপিড দানাগুলো যুক্ত হয়ে অ্যাগ্রিগেটস মানে ম্যাক্রোমলিকিউলস এর আকার ধারণ করে, যার জন্য এটা ম্যাক্রোমলিকিউলস এর আন্ডারে রাখা হয়েছে। এবং এই লিপিড কি, এই লিপিড হচ্ছে একটা নন পলিমার। অবশ্যই নন পলিমার মানে বুঝতে পারছো মাইক্রোমলিকিউলস, কিন্তু এটা ব্যতিক্রম যেহেতু তাই লিপিড দা ম্যাক্রোমলিকিউলস এর আন্ডারে পড়েছে, ঠিক আছে। নন পলিমার, নন পলিমার। তাহলে অ্যাকচুয়ালি একটা এনসিআরটিতে যে কথাটা রয়েছে, এনসিআরটিতে একটা কথা রয়েছে যে লিপিড ইজ নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকিউলস। কি এনসিআরটিতে একটা কথা রয়েছে যে লিপিড ইজ নট স্ট্রিক্টলি বায়োম্যাক্রোমলিকিউলস। তাহলে একটা কথা রয়েছে কি লিপিড ইজ নট স্ট্রিক্টলি, ইজ নট স্ট্রিক্টলি বায়োম্যাক্রোমলিকিউলস, বায়োম্যাক্রোমলিকিউলস, ঠিক আছে। লিপিড ইজ নট স্ট্রিক্টলি বায়োম্যাক্রোমলিকিউলস, ঠিক আছে। তাহলে এটা নিশ্চিততে লেখা আছে কেন, কারণ লিপিড যেহেতু এর ওজন 800 ডাল্টনের কম, এবং এটা কি কেন ম্যাক্রোমলিকিউলস এর আন্ডারে রাখা হয়েছে, এটা হচ্ছে অ্যাগ্রিগেট সৃষ্টি করে এবং এটা নন পলিমার। কিন্তু এটা কি মাইক্রোমলিকিউলস এর সব বৈশিষ্ট্য দেখাচ্ছে, কিন্তু এটা ম্যাক্রোমলিকিউলস এ রাখা হয়েছে কারণ এটা কি অ্যাগ্রিগেট সৃষ্টি করে, তার জন্য এটা ম্যাক্রোমলিকিউলস এর আন্ডারে রাখা হয়েছে, ঠিক আছে। এবং এটা নন পলিমার, এবং কি এর জন্য এনসিইআরটি তে একটা লাইন লেখা আছে যে লিপিড ইজ নট স্ট্রিক্টলি বায়ো ম্যাক্রোমলিকিউলস, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবং কি বোঝা গেল যে প্রত্যেকটা ছোট ছোট ইউনিট বা মনোমার গুলো বন্ডে জুড়ে জুড়ে কি তৈরি করছে, এটা বড় পলিমার বা ম্যাক্রোমলিকিউলস তৈরি করেছে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম যে একটা ম্যাক্রোমলিকিউলস তৈরি হতে গেলে বা পলিমার চেন সৃষ্টি হতে গেলে কি একটা একটা ইউনিটের প্রয়োজন, এবং কি সেই ইউনিটগুলো জোড়ার জন্য একটা বন্ডের প্রয়োজন, তাই তো। তাহলে প্রত্যেকটা জিনিস যেমন কার্বোহাইড্রেট, ছোট ছোট ইউনিট রয়েছে যেগুলো বন্ডে জুড়ে জুড়ে কার্বোহাইড্রেট তৈরি করেছে। একই রকম প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিডের একই রকম, তাহলে কি ছোট ছোট মনোমারগুলো জুড়ে জুড়ে বন্ডের সাহায্যে একটা বড় চেন সৃষ্টি করেছে, অর্থাৎ ম্যাক্রোমলিকিউলস তৈরি করেছে। তাহলে একটা ছকের সাহায্যে জাস্ট দেখে নিই যে কোন কোন মলিকিউলস গুলো জুড়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড তৈরি করেছে, ঠিক আছে। এটা ছোট ছকে দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা কটা ভাগ করব? তিনটে ভাগ করব। কটা ভাগ করব? তিনটে ভাগ করব। ফার্স্ট ভাগে কি থাকবে যে পলিমার গুলোর নাম, সেকেন্ডে কি থাকবে তার ইউনিট বা পলিমার, এবং থার্ড কি থাকবে যে সেই মনোমার গুলো কি কি বন্ড দ্বারা কানেক্ট রয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি রাখবো? তাহলে ফার্স্ট কি রাখবো? ফার্স্ট রাখবো আমরা যে পলিমার গুলো কি কি, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি লিখবো? যে পলিমার। ফার্স্ট আমরা লিখবো পলিমারের নামগুলো। তারপর কি লিখবো? যে মনোমার কি, মানে কি কি ছোট ইউনিট গুলো দিয়ে সেই পলিমারটা সৃষ্টি হয়েছে, তাই তো, মনোমার। আর এবং এটাতে কি রাখবো? এটাতে রাখবো যে বন্ড, কি কি মনোমার গুলো জুড়ে জুড়ে কোন বন্ডের সাহায্যে জুড়ে জুড়ে এই পলিমার সৃষ্টি করছে, তাই তো। তাহলে পলিমারের ফার্স্ট পলিমার কি কার্বোহাইড্রেট হিসেবে আছে বা ম্যাক্রোমলিকিউলস। তাহলে ম্যাক্রোমলিকিউলস অর্ডার ফার্স্ট হচ্ছে, এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে দেখবো যে কার্বোহাইড্রেট কি কি বন্ড দ্বারা যুক্ত রয়েছে। তাহলে ফার্স্ট রয়েছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের মনোমারের নাম কি? কার্বোহাইড্রেটের মনোমারের হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড তার মনোমার। এবং এই কার্বোহাইড্রেটের আরেক নাম হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে। মনোস্যাকারাইড গুলো পরপর জুড়ে 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 পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট তৈরি করেছে। তাহলে মনোমারের নাম কি? মনোস্যাকারাইড। এবং এর বন্ডস কি? এর বন্ডের নাম হচ্ছে ও গ্লাইকোসাইডিক বন্ড, ও গ্লাইকোসাইডিক বন্ড। এই ও গ্লাইকোসাইডিক বন্ড গুলো কি মনোমার গুলোকে পরপর জুড়ে জুড়ে কার্বোহাইড্রেট বা পলিমার তৈরি করেছে। আচ্ছা, কার্বোহাইড্রেটের পর কি রয়েছে? প্রোটিন। তাহলে প্রোটিনের মনোমার কি, মানে প্রোটিন কি কি দিয়ে তৈরি হয়েছে? প্রোটিন বেসিক্যালি কি মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে কি বন্ডের সাহায্যে?
পেপটাইড বন্ড, প্রোটিন পেপটাইড বন্ডটা মনে থাকবে। আচ্ছা, প্রোটিনের পর রয়েছে আমরা লিপিড। অ্যাকচুয়ালি লিপিড নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকিউলস, অতএব এটা পলিমার নয়, যেহেতু এটা পলিমার নয়, কিন্তু এটা কি অ্যাগ্রিগেটস ফর্ম তৈরি করে। কিসের কিসের অ্যাগ্রিগেটস? তাহলে লিখে দিই যে লিপিড, এটা নট পলিমার, এটা ব্যতিক্রমী দিয়ে রাখছি যে লিপিড, লিপিড নট পলিমার, বাট এটা কি কি ইউনিট দিয়ে তৈরি হয়, মানে কি কি ইউনিটগুলো জুড়ে জুড়ে অ্যাগ্রিগেটস তৈরি করে। জেনারেলি সিম্পল লিপিডের ক্ষেত্রে বলছি, যেটা হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল, মানে কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, সিম্পলেস্ট লিপিড যেটা গ্লিসারল, ঠিক আছে, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এবং এর বন্ডের নাম কি? এর বন্ডের নাম হচ্ছে এস্টার বন্ড, এস্টার বন্ড। আচ্ছা, তাহলে লিপিড বললাম, আর কি আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আরেকটা কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমার কি? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মনোমার কি? নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এবং এর বন্ডের নাম কি? এর বন্ডের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। অবশ্যই জানো যে নিউক্লিওটাইডে হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হয়ে, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হয়ে কি নিউক্লিওটাইড হাইড্রোজেন বন্ধনগুলো যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করেছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি জানলাম? যে টাইপস অফ বায়োমলিকিউলস, কয় প্রকার, কি কি তাদের ফিচার্স গুলো কি কি, এবং একটা মাইক্রোমলিকিউলস অর্থাৎ পলিমার সৃষ্টি হওয়ার জন্য যে মনোমার তৈরি, তাহলে কি কি মনোমার এবং কি কি বন্ড দিয়ে তৈরি হয়ে কি পলিমার সৃষ্টি করেছে, তা আমরা এই স্লাইডে বা এই ইসে দেখলাম। ঠিক আছে, এই স্লাইডে আমরা তা দেখলাম। তাহলে এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো ফার্স্ট কি রয়েছে, কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইডস, প্লাস কার্বোহাইড্রেটস বা স্যাকারাইড সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট কয় প্রকার, কি কি, এর ফিচার্স কি কি, তাহলে এর পরের স্লাইডে আমরা সেটা দেখবো। চলো চলো দেখি। তাহলে আমরা কার্বোহাইড্রেটস পড়তে গেলে প্রথমে তাহলে কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো যে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট আমরা সিম্পল ফর্মুলাটা কি। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট প্রথমে পড়তে গেলে, তাহলে কার্বোহাইড্রেট, একটা কথা আসছে যে কার্বোহাইড্রেট মানে কি, হাইড্রেট অফ কার্বন, কি হাইড্রেট অফ, হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন ইজ কল্ড কার্বোহাইড্রেট। তাহলে হাইড্রেটস অফ কার্বন। আর এর জেনারেল ফর্মুলা কি? কার্বোহাইড্রেটস এর জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলাটা কি কার্বোহাইড্রেটের? জেনারেল ফর্মুলাটা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে CN H2N ON। ঠিক আছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা, CnH2nOn। তাহলে এই ফর্মুলা দিয়ে কার্বোহাইড্রেট আমাদের দেখবো যে কি কি ধরনের কার্বোহাইড্রেটের ভাগ রয়েছে। কিন্তু এটাতে যেখানে পড়তে হয়, যেটা যেটা তুমি কেমিস্ট্রিতে পড়বে, গভীরে পড়বে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট জানানোর জন্য তথ্যটা। তাহলে কার্বোহাইড্রেট এক্সেপশন কিছু, এই ফর্মুলার এক্সেপশন কিছু রয়েছে। কি কি এক্সেপশন? ফার্স্ট 1 নম্বর এক্সেপশন, যেটা এই ফর্মুলাতে পড়বে কিন্তু কিন্তু সেটা কার্বোহাইড্রেট নয়। যেমন আমি যদি লিখি যে CH3 অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। তাহলে 1 নম্বর এক্সেপশন কি? এটা কি এক্সেপশন? এক্সেপশন 1 নম্বর কি? CH3COOH, তাই তো, অ্যাসিটিক অ্যাসিড। এটা দেখো, এটা কিন্তু এই জেনারেল ফর্মুলা বা কার্বোহাইড্রেটের ফর্মুলাই পড়ছে। কি কি? যেমন কি করে ফর্মুলা, যেমন C দুটো আছে, এই চারটে আছে, O দুটো আছে, তাই তো। এটা কিন্তু কার্বোহাইড্রেটের ফর্মুলায় পড়েছে, বাট কিন্তু এটা কার্বোহাইড্রেট নয়। এটা কি? এটা হচ্ছে অ্যাসিড। অবশ্যই জানো CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো। তাহলে এটা একটা এক্সেপশন। আর দ্বিতীয় এক্সেপশন কি? দ্বিতীয় এক্সেপশন হচ্ছে সেটা কার্বোহাইড্রেট কিন্তু এই ফর্মুলায় পড়ছে না। যেমন যেমন হচ্ছে র্যামনোজ। কি নাম কি? র্যামনোজ। র্যামনোজের সংকেতটা কি? C6H12O5। এটা দেখো, এটা কিন্তু এই কার্বোহাইড্রেটের ফর্মুলায় পড়ছে না, কিন্তু অথচ সেটা কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ফর্মুলায় পড়ছে না, অথচ কার্বোহাইড্রেট। আরেকটা কি? আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেটের ফর্মুলায় পড়েছে কিন্তু সেটা কার্বোহাইড্রেট নয়, সেটা কি? অ্যাসিড হয়ে যাচ্ছে।
তাহলে এই দুটো হচ্ছে এক্সেপশন। আচ্ছা, আমরা এক্সেপশন, কার্বোহাইড্রেটের এক্সেপশন সম্পর্কে পড়লাম। এবার আমরা দেখবো, যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে এই কার্বোহাইড্রেটসের ভাগ দেখবো। তার আগে দেখবো যে কিছু টেস্ট রয়েছে। কি কি? একটা রয়েছে ফেলিং, ফেলিং টেস্ট, ফেলিং। আর কি রয়েছে? বেনেডিক্ট। এগুলো সব আলাদা আলাদা টেস্ট, ঠিক আছে? বেনেডিক্ট, বেনেডিক্ট। এছাড়াও কি নানা রকম টেস্ট রয়েছে, ফেলিং, বেনেডিক্ট। এই দুটো টেস্ট সম্পর্কে আমরা পড়বো, যে এই দুটো টেস্ট কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ দেয়। এই দুটো টেস্ট জেনারেলি করা হয় যে সলিউশনে সুগার আছে কিনা তা পরীক্ষা করার জন্য। কি করা হয়? টু কনফার্ম। কি করা যায়, কেন করা হয় এই দুটো টেস্ট? এই দুটো টেস্ট করা হয় টু কনফার্ম, টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ, টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ, কনফার্ম the presence of sugar in solution, the presence of sugar in solution, ঠিক আছে? সলিউশনে সুগার আছে কিনা তা বোঝার জন্য এই দুটো টেস্ট করা হয়। এবং এই সুগার, প্রেজেন্স অফ সুগার আছে কিনা কি করে বুঝবো, কি করে কাজ করে? বেসিক্যালি কাজ করে যখনই এই ফেলিং টেস্ট বা বেনেডিক্ট টেস্ট তখনই দেবে যখন এতে ফ্রি ফাংশনাল গ্রুপ থাকবে। কি করে? যখন এটা এটা তখনই পজিটিভ দেবে। কি করে? তখন এটা পজিটিভ দেবে, এই টেস্টটা তখনই পজিটিভ দেবে যখন ফ্রি ফাংশনাল গ্রুপ থাকবে। কি থাকবে? ফ্রি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপটা মুক্ত অবস্থায় থাকবে। ফ্রি ফ্রি ফাংশনাল গ্রুপ থাকবে, ঠিক আছে? ফ্রি ফাংশনাল গ্রুপ যখনই থাকবে তখন এটা পজিটিভ টেস্ট দিবে। এবং কি করবে? পজিটিভ টেস্ট মানে কি, অবশ্যই রিডিউস হয়ে যাবে। কি হবে? রিডিউস হবে। এবং কি, কালার ইন সলিউশন, এবং কি সলিউশনে রং তৈরি করবে। কালার ইন সলিউশন, ঠিক আছে? তাহলে সলিউশনে রং তৈরি করবে। তাহলে কি হলো? ফেলিং টেস্ট বা বেনেডিক্ট টেস্ট কনফার্ম করায় যে সলিউশনে সুগার আছে কিনা। এবং এটা তখনই পজিটিভ দিবে যখন কি ফ্রি ফাংশনাল গ্রুপ প্রেজেন্স থাকবে, উপস্থিত থাকবে। এবং এটা যখনই পজিটিভ দিবে তখন কি রিডিউস হবে এবং কি সলিউশনে কালার তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে এই এই দুটো টেস্ট। এবং এই দুটো টেস্ট তখনই দেবে যখন সুগার থাকবে। তাহলে আমরা দেখে নিই তাহলে প্রথমে যে কার্বোহাইড্রেটের ভাগগুলো, যে কার্বোহাইড্রেটকে কয় প্রকার বা কয় ভাগে ভাগ করা হয়। তাহলে কার্বোহাইড্রেটকে ভাগ করা হচ্ছে বেসিক্যালি ৩ ভাগে। কি বলা হয়? কি বললাম? বেসিক্যালি ৩ ভাগে কার্বোহাইড্রেটকে ভাগ করা হচ্ছে। এই ভাগটা করা হচ্ছে বেসিক্যালি অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন। কি? অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন। তাহলে লিখবো যে অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন। কার্বোহাইড্রেটস এর ভাগ করা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন। অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন, যে ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে আমরা এই কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করছি, তাই তো? তাহলে দেখি তাহলে কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করছি। অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করছি। তাহলে বেসিক্যালি কার্বোহাইড্রেটকে এই ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে আমরা দু ভাগে ভাগ করছি, তিন ভাগে, সরি, তিন ভাগে ভাগ করছি। কি কি? কি কি একটু দেখে নিই। তাহলে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে মনোস্যাকারাইড। কি? বেসিক্যালি এই কার্বোহাইড্রেটের আরেক নাম হচ্ছে স্যাকারাইড। বলে দিলাম যে কার্বোহাইড্রেটের আরেক নাম হচ্ছে স্যাকারাইড। তাহলে ফার্স্ট হচ্ছে মনোস্যাকারাইড, হচ্ছে মনোস্যাকারাইড। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে অলিগোস্যাকারাইড। এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের উপর ভিত্তি করেই নামকরণ। অলিগোস্যাকারাইড। আরেকটা কি? আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে তিনটে বললাম, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর একটা রয়েছে পলিস্যাকারাইড। তাহলে ফার্স্ট আমরা এই মনোস্যাকারাইডের একটু ফিচার্স সম্পর্কে জানবো। কি কি ফিচার্স রয়েছে এই মনোস্যাকারাইডে। তাহলে মনোস্যাকারাইডের ফিচার্স সম্পর্কে জানলে ফার্স্ট ফিচার্স কি? অবশ্যই এটা কি সিঙ্গেল, সিঙ্গেল ইউনিট, এটা সিঙ্গেল ইউনিট অফ সুগার। সবই সুগার, কার্বোহাইড্রেট মানে কি বেসিক্যালি সুগার। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ সুগার। কি? এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ সুগার, সিঙ্গেল ইউনিট অফ সুগার।
সিঙ্গেল ইউনিট অফ সুগার। আচ্ছা, অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইড হচ্ছে এটা, এটা কটা ইউনিট নিয়ে গঠিত? 2 থেকে 10টা। কথা, 2 থেকে 10টা ইউনিট অফ সুগার নিয়ে এই অলিগোস্যাকারাইড গঠিত। এটা একটা ইউনিট, এটা দুটা থেকে 10টা হলে এটা অলিগোস্যাকারাইড, আর পলিস্যাকারাইড মানে 10-এর বেশি ইউনিট নিয়ে গঠিত। এটা কি? এটা হচ্ছে মোর দ্যান 10 ইউনিটস। মোর দ্যান 10 ইউনিটস নিয়ে এটা গঠিত, ঠিক আছে? মোর দ্যান 10 ইউনিটস অফ সুগার। তাহলে মনোস্যাকারাইডে একটা ইউনিট সুগার নিয়ে গঠিত, অলিগোস্যাকারাইডে 2 থেকে 10টা ইউনিট সুগার নিয়ে গঠিত, আর পলিস্যাকারাইডে মানে 10-এর বেশি ইউনিট নিয়ে গঠিত হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা, আর কি? মনোস্যাকারাইড হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে সুইট ইন টেস্ট, মানে কি টেস্ট, স্বাদে মিষ্টি। এগুলো কি? এগুলো হচ্ছে সুইট, সুইট ইন টেস্ট। স্বাদে হচ্ছে এগুলো কি? এগুলো হচ্ছে স্বাদে মিষ্টি। আর এটা কি? এটা হতে পারে সুইট ও নন সুইট। এটা মিষ্টি হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে? সুইট আর নন সুইট দুটো হতে পারে, নন সুইট। আর পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড মানে এটা হচ্ছে নন সুইট। মনে থাকবে, এটা হচ্ছে নন সুইট, সাথে মিষ্টি নয়। আর কি ফিচার্স? আর হচ্ছে কি, মনোস্যাকারাইড অলওয়েজ গিভস পজিটিভ টেস্ট। কিসের? ফেলিং এবং বেনেডিক্টে অবশ্যই পজিটিভ টেস্ট দেবে। তাহলে কি? পজিটিভ, অলওয়েজ, অলওয়েজ পজিটিভ, ফেলিং, ফেলিং অর বেনেডিক্ট টেক্সট, বেনেডিক্ট টেস্ট। আর অলিগোস্যাকারাইডে কি হবে? অলিগোস্যাকারাইডে কি হবে? অলওয়েজ, অলওয়েজ এটা, এটা পজিটিভ দিতে পারে বা নেগেটিভ, দুটোই দিতে পারে। এটা হচ্ছে কি? পজিটিভ অর নেগেটিভ, ফেলিং অর বেনেডিক্ট টেস্ট, ঠিক আছে? ফেলিং অর বেনেডিক্ট টেক্সট, তো পজিটিভও দিতে পারে, এটা নেগেটিভও দিতে পারে, ঠিক আছে? এটা আমরা দেখবো যে অলিগোস্যাকারাইডের আন্ডারে যখন ডাইস্যাকারাইড পড়তে যাবো, ট্রাইস্যাকারাইড পড়তে যাবো, তখন দেখবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, আর পলিস্যাকারাইড আমরা কি, এটা এটা অলওয়েজ কি? এটা অলওয়েজ নেগেটিভ দেবে। এটা অলওয়েজ নেগেটিভ, ফেলিং অর বেনেডিক্ট টেক্সট, ফেলিং অর বেনেডিক্ট টেস্ট, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইডের ফিচার্স গুলো আমরা তুলনামূলক ভাবে আমরা দেখিয়ে দিলাম যে কোনটা কি করে, কোনটা কি ফিচার্স। আচ্ছা, এবার মনোস্যাকারাইডের উদাহরণগুলো দিয়ে দিই, প্রত্যেকটা উদাহরণ একবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট উদাহরণ, তাহলে মনোস্যাকারাইডের উদাহরণ কি? মনোস্যাকারাইড মানে কি? অবশ্যই আমরা জানি কি হবে, যেগুলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে? এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। ঠিক, ফার্স্ট হচ্ছে কি? গ্লুকোজ, এগুলো মনোস্যাকারাইড, কিংবা ফ্রুক্টোজ, আর কি গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে আমরা পড়েছিলাম যে কার্বোহাইড্রেটের কি মনোমান কি, বা ছোট ছোট ইউনিট দিয়ে যে তৈরি, সেই ইউনিট গুলোর নাম কি কি? একটা হচ্ছে গ্যালাক্টোজ হতে পারে, একটা হচ্ছে ফ্রুক্টোজ হতে পারে, একটা হচ্ছে গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ বা গ্লুকোজ। এই তিনটার মধ্যে তিনটা কি ছোট ছোট ইউনিট হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে অলিগোস্যাকারাইড কি? ছোট ছোট ইউনিট গুলো জুড়ে জুড়ে কি তৈরি করছে? অলিগোস্যাকারাইড। মানে কি? ছোট ছোট 2 থেকে 10টা ইউনিট কি জুড়ে জুড়ে অলিগোস্যাকারাইড তৈরি হয়েছে। তাহলে এর উদাহরণগুলো কি কি হবে? অলিগোস্যাকারাইডের উদাহরণের মধ্যে আমরা দুটো জিনিস পড়বো। কি কি পড়বো? একটা হচ্ছে ডাইস্যাকারাইড পড়বো, একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড পড়বো। এছাড়াও আরো অন্যান্য আছে, আমরা এই দুটো সম্পর্কে পড়বো। কি কি পড়বো? একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। কি? একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। ফার্স্ট কি পড়বো? একটা হচ্ছে ডাইস্যাকারাইড। করো ডাইস্যাকারাইড, আমরা ডাইস্যাকারাইড সম্পর্কে পড়বো। প্রথমে আমরা পড়বো ডাইস্যাকারাইড সম্পর্কে, ঠিক আছে? তাহলে ডাইস্যাকারাইড সম্পর্কে পড়ি। তাই ডাইস্যাকারাইডস এটা কি? ডাইস্যাকারাইডস মানে অবশ্যই দুটো ইউনিট নিয়ে গঠিত হয়েছে, তাই তার নাম ডাইস্যাকারাইডস। তাহলে দুটো ইউনিট কি কি? যে তাহলে এটা কি? এর উদাহরণগুলো কি? যে এর উদাহরণগুলো জাস্ট লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা যেটা, অবশ্যই যেটা ফেমাস উদাহরণ হচ্ছে সুক্রোজ। উদাহরণগুলো দেখিয়ে দিচ্ছি। সুক্রোজ, এবং এর সম্পর্কে আমরা পড়বো আর কি। সুক্রোজ, এছাড়াও কি রয়েছে? মল্টোজ, মল্টোজ, এছাড়াও আর কি? এছাড়াও রয়েছে ল্যাকটোজ,
ল্যাকটোজ। এছাড়াও আর কি আরেকটা রয়েছে যেটা সম্পর্কে আমরা পড়বো, এই তিনটা সম্পর্কে পড়বো, এছাড়াও আরেকটা সম্পর্কে পড়বো, ট্রেহ্যালোজ। এগুলো কি অবশ্যই ডাইস্যাকারাইড, মানে দুটো মনোস্যাকারাইড নিয়ে তৈরি। কি কি মনোস্যাকারাইড নিয়ে তৈরি, কি কি ব্যাপারগুলো আমরা পরে পড়ছি, মানে এর পরের স্লাইডে আমরা দেখবো। আচ্ছা, আরেকটা রয়েছে, এটা হচ্ছে ডাইস্যাকারাইড, আরেকটা রয়েছে ট্রাইস্যাকারাইড। তাহলে ট্রাইস্যাকারাইড সম্পর্কে আমরা দেখি যে ট্রাইস্যাকারাইড কি। ট্রাইস্যাকারাইডের একটা উদাহরণ দেখে নিই। ট্রাইস্যাকারাইড অবশ্যই, তো এটা কি তিনটা ইউনিট নিয়ে গঠিত। ট্রাইস্যাকারাইডের একটা উদাহরণ দেখে নিই যে ট্রাইস্যাকারাইডের একটা উদাহরণ হচ্ছে র্যাফিনুজ। কি র্যাফিনুজ, র্যাফিনুজ। তাহলে আমরা অলিগোস্যাকারাইডের মধ্যে বাই ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এই দুটো ভাগ বললাম। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, এবং এই ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইডের মতো উদাহরণগুলো আমরা দেখলাম। পলিস্যাকারাইডের উদাহরণ আমরা অনেক আছে। তার মধ্যে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কি, সেটা এক নম্বর হচ্ছে স্টার্চ। এক নম্বর হচ্ছে কি স্টার্চ, উদাহরণ। এক নম্বর আমরা কি পড়বো, এক নম্বর যেটা পড়বো হচ্ছে স্টার্চ। আর কি কি, একটা রয়েছে গ্লাইকোজেন, সরি, স্টার্চ বা গ্লাইকোজেন বলতে পারো। স্টার্চ বা গ্লাইকোজেন, স্টার্চ অর গ্লাইকোজেন। আর কি, আর কি পড়বো, আর কি পড়বো, সেলুলোজ পড়বো, সেলুলোজ পড়বো। আর কি কি পড়বো, আরেকটা কি পড়বো, আরেকটা রয়েছে আমরা পড়বো কাইটিন সম্পর্কে পড়বো। এইগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ, এইগুলো সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি। তাহলে এখানে আমরা কার্বোহাইড্রেটের ভাগগুলো সম্পর্কে জানলাম, এবং কার্বোহাইড্রেটের ভাগগুলোর ফিচার্স এবং উদাহরণ সম্পর্কে আমরা এখানে দেখলাম। আচ্ছা, এর পরবর্তী সেটা আমরা কি দেখবো, আমরা দেখবো যে মনোস্যাকারাইড সম্পর্কে, দেখবো যে মনোস্যাকারাইড কিভাবে তৈরি হচ্ছে।